স্বাগত জানাচ্ছি প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস চন্দ্র সরকার। রোহিঙ্গাদের ফেরত পাঠাতে মিয়ানমারের ওপর রাজনৈতিক চাপ বাড়ানোর তাগিদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এই জন্য বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেনি বিগান। তার মতে স্থিতিশীল রাজনীতি ও অর্থনীতির কারণে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ। বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরানোর বিষয়টি যুক্তরাষ্ট্র পর্যালোচনা করছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানিয়েছেন, দিল্লির চোখে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র। টানা প্রায় 2 ঘন্টা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোমেনের সাথে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের উপপররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান। যৌথ ব্রিফিংয়ে জানানো হয়, ভূরাজনৈতিক অবস্থানের পাশাপাশি শক্তিশালী অর্থনীতি বাংলাদেশের গুরুত্ব বাড়াচ্ছে বহির্বিশ্বে। ইন্দো প্যাসিফিক কৌশলে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার। গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের পাশাপাশি এখানকার স্থিতিশীল রাজনীতি ও অর্থনৈতিক অগ্রগতি প্রশংসনীয়। ভবিষ্যতে বাংলাদেশই এর কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। আলোচনায় আসে প্রত্যাবাসনী রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান। সে প্রক্রিয়ায় বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়ে মিয়ানমারের উপর রাজনৈতিক চাপ বাড়ানোর কথা বলেন মার্কিন এই নীতি নির্ধারক। But I also want to emphasize that this requires a regional and a global response. রোহিঙ্গা সংকটকে বৈশ্বিকভাবে দেখতে হবে। এর সমাধানের জন্য ইন্দো প্যাসিফিক অঞ্চলের সব দেশগুলোকে কথা বলতে হবে। এটা কোনোভাবেই কেবল বাংলাদেশের সমস্যা নয়। To the government of Myanmar to take the steps necessary to ease this crisis. এবারের বৈঠকেও যুক্তরাষ্ট্রে থাকা বঙ্গবন্ধুর খুনিকে ফেরত চেয়েছে বাংলাদেশ। খুনের আলোচনা বলেছেন যে আমরা এটা দেখতেছি, আমাদের অ্যাটর্নি জেনারেল এটা দে আর লুকিং, ওখানে আইন বিচার বিভাগটা সম্পূর্ণ ভিন্ন, ইন্ডিপেন্ডেন্ট, তারা এটা দেখতেছে। গুড নিউজ ইজ এইটা আবার রিভিউ করছে, আমরা আশাবাদী তাতে। প্রশ্ন আসে, দিল্লির চোখে বাংলাদেশকে দেখে কিনা যুক্তরাষ্ট্র? দিল্লির চেহারা দিয়ে আমাদের দেখে না। যদি চিল্লির চেহারা দিয়ে দেখতো তাহলে এখানে আসতো না। তারা আমাদের সাথে বন্ধুত্বটা গভীর করতে চায়। চায়না বলেন, ইন্ডিয়া বলেন, সবার থেকে আমেরিকান ইনভেস্টমেন্ট টিল টুডে ইন বাংলাদেশ ইজ দি হাইয়েস্ট। তারা এটা আরো বাড়াতে চায়। কোভিড পরিস্থিতি আরেকটু স্বাভাবিক হলেই বাংলাদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে যেতে পারবেন বলেও জানিয়েছেন দেশটির এই নীতি নির্ধারক। এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতিতে শ্রদ্ধা জানান তিনি। দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী। এ সময় করোনা মোকাবেলায় বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন স্টিফেনি বিগান। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার দ্রুতই উন্মুক্ত করা হবে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদের সাথে ভার্চুয়াল বৈঠকে কথা বলেন দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাভানান। বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের রিক্রুটমেন্ট ও সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে দ্রুতই দুই দেশের মধ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে মিটিং করতে সম্মত হয়। এছাড়া কোভিড-19 পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া ফেরত যাওয়ার ইস্যুতেও আলোচনা হয়। দেশটির মন্ত্রী বলেন, কোভিড-19 পরিস্থিতির উন্নতি হলে কর্মী নিয়োগ প্রক্রিয়া ফের শুরু হবে। অনলাইনে এই বৈঠকে কর্মী নিয়োগের ক্ষেত্রে অনলাইন সিস্টেম চালু করা, কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্টের সম্পৃক্ততা নিয়ে আলোচনা ছাড়াও বেশ কয়েকটি সমঝোতা স্মারক সই করা হয়। ইতালিতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়ে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে মহিলা সমাজ কল্যাণ সমিতি। এই প্রতিবাদ কর্মসূচি থেকে জানানো হয়, দেশের সব ধর্ষণের বিচার দ্রুত শেষ করতে হবে। বক্তারা বলেন, বিচারিক জটিলতার কারণে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা বেড়েই চলছে। তাই শুধু আইন প্রয়োগ নয়, এর কার্যকারিতার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় বিভিন্ন ধর্ষণ বিরোধী স্লোগান দেন উপস্থিত নারী নেতৃবৃন্দরা। সভায় দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিও জানানো হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি লায়লা শাহ এবং পরিচালনা করেন মেহনাজ তাবাসসুম শেলি। এ সময় বক্তব্য রাখেন সৈয়দা শামীমা জামান, লাবণ্য চৌধুরী, নার্গিস হাওলাদার সহ অনেকেই। বিশ্বজুড়ে 11 লাখের কাছাকাছি মানুষের প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। গেল 24 ঘন্টায় হয়েছে 6,000-এর বেশি প্রাণহানি। বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ শনাক্তে হয়েছে রেকর্ড। আরও প্রায় 3,81,000-এর মতো মানুষের শরীরে মিলেছে কোভিড-19। বিশ্বে 3,87,00,000-এর বেশি মানুষ সংক্রমিত। দ্বিতীয় দিনের মতো দৈনিক প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। 967 জনের মৃত্যুতে দেশটিতে মোট প্রাণহানি 2,22,000-এর মতো। ব্রাজিলেও 7 শতাধিক মানুষ মারা গেছেন একদিনে। দেশটিতে মোট মৃত্যু 1,52,000।
লাতিন আমেরিকার বিভিন্ন দেশে দ্রুততম সময়ে করোনা শনাক্তে নতুন পদ্ধতি শুরু করার ঘোষণা দিয়েছে প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন। বলা হচ্ছে মহামারীর মোড় ঘোরাতে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে এই পদ্ধতি। এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় রাত্রিকালীন কারফিউ জারি সহ বেশ কিছু ব্যবস্থা নিয়েছে ফ্রান্স, জার্মানি। বিশ্বে করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার সবচেয়ে বেশি এখন ভারতে। এর মধ্যেই খেলার মাঠ, পার্কে যাওয়ার বিধিনিষেধ তুলে নেওয়ার পর সিনেমা হলের মতো বদ্ধ বিনোদন কেন্দ্রগুলো চালু হলো দেশটিতে। মহামারীর এ পর্যায়ে নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় ইউরোপের বিভিন্ন দেশের পর এবার স্বাস্থ্যবিধি কঠোর করার ঘোষণা দিল জার্মানি, ফ্রান্স। মাস্ক পরা বাধ্যতামূলক করা ও কারফিউ জারির পাশাপাশি নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। এখন কিছু অঞ্চলে সংক্রমণের হার তীব্র। দেশ জুড়ে সংক্রমণ বাড়তে শুরু করার আগেই সতর্ক না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। মাস্কের ব্যবহার বাধ্যতামূলক করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শীতের মৌসুম সামনে রেখে আরও পদক্ষেপ নেওয়া হবে। ভাইরাসের বিস্তার রোধে ব্যবস্থা নেয় এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এজন্য শারীরিক দূরত্ব নিশ্চিতে কারফিউর বিকল্প নেই। শনিবার মধ্যরাত থেকে সংক্রমণের হার এই মুহূর্তে সবচেয়ে বেশি থাকা 9 শহরে নিয়মিত রাত্রিকালীন কারফিউ কার্যকর থাকবে। সংক্রমণ ঊর্ধ্বমুখী আমেরিকার বিভিন্ন দেশেও, বিশেষ করে লাতিন আমেরিকার স্পর্শকাতর ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে করোনা সংক্রমণের গতিবিধি পর্যবেক্ষণে নতুন শনাক্তকরণ পদ্ধতি আনতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অতীতের যে কোনো পদ্ধতির চেয়ে দ্রুততম সময়ে করোনা শনাক্ত করা সম্ভব হবে নতুন পদ্ধতিতে। এটি এ অঞ্চলে মহামারী পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেবে বলে মনে করছি। এদিকে দীর্ঘ বিচ্ছিন্নতার পর এশিয়ার 3 দেশ জাপান, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার সাথে বিমান যোগাযোগ শুরু করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার থেকে কোয়ারেন্টাইনের শর্ত ছাড়াই দেশটিতে প্রবেশ করতে পারছে প্রতিবেশী নিউজিল্যান্ডের নাগরিকরাও। নুসহাত কামাল, যমুনা নিউজ। তীব্র নিন্দা সমালোচনার মধ্যে রাশিয়ায় দ্বিতীয় ভ্যাকসিনের অনুমোদন দিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইপিভ্যাক করোনা প্রতিষেধকটি তৈরি করেছে ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি। এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই দাবি করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী। তিনি নিজেই গ্রহণ করেছেন টিকাটি। জানিয়েছেন ক্লিনিক্যাল ট্রায়ালে 40,000 স্বেচ্ছাসেবকের উপর প্রয়োগ করা হবে ভ্যাকসিনটি। এদিকে প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন রাশিয়ার তৃতীয় করোনা ভ্যাকসিনও প্রস্তুত। বড় মাপের ক্লিনিক্যাল ট্রায়ালের আগেই আগস্টে প্রথম ভ্যাকসিন হিসেবে স্পুটনিক 5কে ছাড়পত্র দেয় পুতিন প্রশাসন। সেই সিদ্ধান্ত নিয়ে এখনও বিশ্বব্যাপী চলছে আলোচনা সমালোচনা। বিশ্ব অর্থনীতির ঘোর অমানিসা কাটতে শুরু করবে আগামী অর্থ বছর থেকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF মনে করছে করোনায় তছনছ হয়ে যাওয়া সেবা ও শিল্প খাতে দেখা দেবে সমৃদ্ধির অগ্রযাত্রা। তবে অর্থনীতির পূর্বাবস্থায় ফেরার জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হবে 4 বছর। অর্থনীতিবিদরা মনে করেন পুনরুদ্ধার প্রক্রিয়া এগিয়ে চলছে। এজন্য প্রয়োজন সময় উপযোগী নীতি সহায়তা আর কর্মপরিকল্পনা। করোনায় টালমাটাল বিশ্ব অর্থনীতি। বিভিন্ন দেশে দেশে ঋণাত্মক প্রবৃদ্ধি দেখা দিচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF বলছে বিশ্ব অর্থনীতিতে প্রবৃদ্ধি না হয়ে 4.4% সংকুচিত হবে। খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। আয় কমে যাওয়ায় দারিদ্র্য রেখার নিচে চলে আসবে নতুন করে সারা বিশ্বের 9 কোটি মানুষ। উৎপাদন কার্যক্রমে ব্যাপক আঘাত এনেছে করোনা। তুলনামূলক পর্যটন নির্ভর ছোট দেশগুলোর ক্ষতি হয়েছে অনেক। স্বাভাবিকভাবে করোনার প্রভাবে নারীরা ক্ষতিগ্রস্ত হওয়ায় বৈষম্য বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মানব সম্পদ উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। পুনরুদ্ধার প্রক্রিয়া কিছুটা দীর্ঘ ও অনিশ্চিত। IMF বলছে করোনার প্রভাব মোকাবেলায় আরও কয়েক বছর সময়ের প্রয়োজন হবে। এক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। ভ্যাকসিন দ্রুত পাওয়া গেলে স্বাস্থ্য সংকট কাটানো সম্ভব হবে। তবে আমাদের আরও বেশি নীতি সহায়তা প্রয়োজন। তা না হলে আমরা বড় ধরনের আর্থিক সংকটে পড়তে পারি। চলমান রাজনৈতিক উত্তেজনাও অর্থনৈতিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারে। বাংলাদেশের ব্যাপারে আশা জাগিয়েছে বহুজাতিক এই সংস্থা। যুক্তরাষ্ট্র, ভারত, জাপানের মতো বড় অর্থনীতির দেশগুলোর অগ্রগতি নেতিবাচক হলেও বাংলাদেশের GDP প্রবৃদ্ধি হবে 3.8%। এর পরের বছরগুলোতে প্রবৃদ্ধির হার বাড়বে। আগের অবস্থায় ফিরে যেতে অপেক্ষা করতে হবে আরও 4 বছর। অর্থনীতিবিদরা মনে করেন পুনরুদ্ধার প্রক্রিয়া এগিয়ে চলছে। মার্চ, এপ্রিল, মে এই 3টি মাস কিন্তু অর্থনৈতিক কার্যক্রম মোটামুটিভাবে স্থবির অবস্থায় ছিল। পরবর্তীতে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা পুনরুদ্ধারের ইঙ্গিত দেখেছি।
সার্বিকভাবে আইএমএফ এই দুটো বিষয়কে মাথায় রেখে এই প্রাক্কলনটি করেছে, সেটি আমরা আশা করছি। মাত্র 22টি দেশ ছাড়া বাকি সব দেশেই জিডিপি প্রবৃদ্ধি নেতিবাচক হবে বলে মনে করছে আইএমএফ। সবচেয়ে বেশি জিডিপি সংকোচন হবে লিবিয়ায়, আর ক্যারিবীয় দেশ গায়ানায় এবছর সবচেয়ে বেশি 26.2% প্রবৃদ্ধি হতে পারে। আফরোজ রূপা, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।